জিৎ, তুই কি দেখতে পাচ্ছিস এই ফ্রেমটা? জাস্ট লুক এট দ্য ডেপথ। এই যে কুয়াশাটা গাছের ডালপালার ভেতর দিয়ে চুইয়ে পড়ছে, মনে হচ্ছে আকাশটা মাটিতে নেমে আসতে চাইছে। আমি শুধু দেখতে পাচ্ছি অন্ধকার ঘনিয়ে আসছে দেব, আর এই হাড় কাঁপানো ঠান্ডা। তোদের শহরের মানুষগুলোর সমস্যা এটাই, তোরা বিষণ্ণতাকেও সৌন্দর্য বলিস, কিন্তু এই সৌন্দর্য যখন তোকে গিলে খেতে আসবে তখন বুঝবি। তুই না সেই ছোটবেলার মতোই রয়ে গেলি, ভীতু। আরে ভাই, লেন্সের ভেতর দিয়ে পৃথিবীটা দেখলে বুঝতিস ভয় পাওয়ার চেয়ে মুগ্ধ হওয়ার রসদ অনেক বেশি। এই যে আলো ছায়ার খেলা, একেই বলে চিয়ারোস্কোরো, লাইট অ্যান্ড ডার্কনেস। এই আলো ছায়ার খেলায় কিন্তু মাঝে মধ্যে ছায়াগুলো বড় বেশি লম্বা হয়ে যায় দেব। এই সামনেই শেওড়াতলা, বড়রা বলেন এখানে দিনের আলোতেও একা হাঁটতে নেই। চল পা চালা, সন্ধ্যের মধ্যেই কাকার বাড়ি পৌঁছতে হবে। রাত বাড়লেই কুয়াশা আবার কি যে মূর্তি ধারণ করবে বোঝা যাবে না। আরে দাঁড়া, মনে হয় তোর ইচ্ছা পূরণ হয়ে গেল। ওই যে দেখ, রাস্তার বাঁকে কুয়াশাটা কেমন জমাট বেঁধে আছে, যেন কেউ দাঁড়িয়ে আছে ওখানে। জাস্ট আর একটা শট তুলতে দে। দেবের কথা শুনে জিৎ সেদিকে তাকিয়ে শিউরে ওঠে। কুয়াশার ভেতর সত্যি কি কেউ একটা দাঁড়িয়ে আছে? ভালো করে বোঝার আগেই পরক্ষণেই তা মিলিয়ে গেল। তা দেখে জিৎ আর দেবের কোনো কথা না শুনেই সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে গেল। শহর থেকে তো ক্যামেরা নিয়ে এলে বাবা, কিন্তু আমাদের এই গ্রামের আত্মাকে কি বন্দি করতে পারবে ওই বাক্সে? চেষ্টা তো করছি কাকা। গ্রামটা খুব শান্ত, তবে পরিবেশটা কেন জানি একটু ভারী মনে হচ্ছে। হ্যাঁ, ভারী তো হবেই। এ মাটি অনেক চোখের জল শুষে নিয়েছে। শোনো বাবা, এই গ্রামে একটা নিয়ম আছে, রাত বাড়লে জানালা খুলে বাইরে তাকাবে না। বিশেষ করে ওই পুকুর পাড়ের দিকে তো ভুলেও না। কেন বলুন তো? আমার তো আবার ওই পুকুর পাড়ের কুয়াশাটা কিন্তু দারুণ লেগেছে। আমি ভাবছি আজ রাতে ওখানেই কিছু লং এক্সপোজার শট নেব। পাগলামি করো না। আজ থেকে 20 বছর আগের কথা। মায়া নামের এক মেয়ে ছিল এই গ্রামে। তার স্বামী সুকান্ত কলকাতায় কাজ করত। পৌষের এক সন্ধ্যায় সুকান্তর বাড়ি ফেরার কথা ছিল। যেদিন আসার কথা ছিল সেদিন ওই পুকুর পাড়ের কুয়াশা এত ঘন হয়েছিল যে হাত বাড়ালে হাত দেখা যায় না। সেদিন সুকান্ত ফেরেনি, কিন্তু পরদিন সকালে মায়াকে পাওয়া গেল ওই পুকুরের জলে। কেউ বলে সে পা পিছলে পড়েছে, কেউ বলে কুয়াশার ভেতর থেকে কেউ তাকে ডেকে নিয়ে গেছে। ও সো স্যাড। পাড়ার লোকে বলে এখনো নাকি ওই পুকুর পাড়ে মায়াকে দেখা যায়। দেখা যায় না, অনুভব করা যায়। মায়ার কান্না বাতাসের সাথে মিশে থাকে। যে একা কুয়াশায় ঘুরে বেড়ায় তার মধ্যে একটি সম্মোহন তৈরি করে সে। কাকা, এগুলো তো মনস্তাত্ত্বিক ট্রমা। গ্রামের মানুষ হয়তো একা অন্ধকারে ভয় পায়, আর মস্তিষ্ক তখন কল্পনা সাজায়। একে বলা হয় প্যারেইডোলিয়া। আমি এগুলো সব ভুল প্রমাণ করে দেব। আমি যদি আজ গিয়ে ছবি তুলে আনতে পারি তবে দেখবেন সব ভয় কেটে যাবে। দেখো বাবা, এগুলো করতে যেও না। কদিন ঘুরতে এসেছো, আমি চাই না কোনো বিপদ হোক। একদম ঠিক বলেছে কাকা, আমাকেও এর মধ্যে আনবি না। সবাই বারণ করলেও দেব ঘরে থাকতে না পেরে চুপি সারে বেরিয়ে পড়ে। সাথে ক্যামেরা, ট্রাইপড সব নিয়ে নেয়। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতেই সে দেখতে পেল একটি লোক। তার উস্কো খুস্কো চুল, সে আগুনের পাশে বসে বিড়বিড় করছে। দেব ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, দাদা, এত রাতে এখানে বসে কি করছেন? গুনছি, আজ আজ কুয়াশার ঘনত্ব কত? আজ সে আসছে, নিশ্চয়ই আসছে। কে আসছে? গান, ওই যে মায়ের গান। সে আজ খুব খুশি, কারণ আজ সে সুকান্তকে খুঁজে পেয়েছে। আপনার গায়ে শহরের গন্ধ। সাবধানে থাকবেন বাবু, হ্যাঁ? মনে রাখবেন, কুয়াশা কিন্তু পথ ঘুরিয়ে দেয়। সে আপনাকে গন্তব্য থেকে সরিয়ে এনে তখন থেকে কি পাগলের মতো বকে যাচ্ছে। চুপচাপ এখান থেকে চলেই যাই, সেটাই আমার জন্য ভালো।
না হলে যে কাজে এসেছি সেটাই করতে পারবো না। নির্জন পুকুর পার, চারিদিকে নিথর স্তব্ধতা। দেব ফটো ক্লিক করার জন্য ট্রাইপড সেট করছে। আজ কুয়াশা এতটাই ঘন যে দেবের ফোনের আলো ম্লান হয়ে যাচ্ছে। কুয়াশার সাথে তাল মিলিয়ে আছে চারিদিকের নিস্তব্ধতা। লজিক দেব, বি লজিক। এখানে কোনো ভূত নেই, শুধু জলীয় বাষ্প আর কম তাপমাত্রা। কিন্তু এই নিস্তব্ধতাটা একটু বেশি মনে হচ্ছে। দেব এইসব যখন ভাবছে তখন হঠাৎ পেছনে শুকনো পাতায় মড়মড় শব্দ শোনা গেল। দেব দ্রুত ক্যামেরা ঘোরালো, কিন্তু কেউ নেই। জিৎ, ইয়ার কি করিস না? আমি জানি তুই আমার পেছনে আছিস। কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না। না এলো কোনো নড়াচড়ার শব্দ। চারিদিক নিস্তব্ধতা। হঠাৎ একটা খুব ক্ষীণ, অতি প্রাকৃত মিষ্টি সুর ভেসে এলো। মনে হচ্ছে কেউ খুব করুণ গলায় গুনগুন করছে। সুরটা যেন সমস্ত নিস্তব্ধতা ভেঙে দেবের শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। দেব ধীরে ধীরে যেন সেই সুরে সম্মোহিত হয়ে পড়ল। এই সুরটা, এটা তো কোনো পাখির ডাক হতে পারে না। আমাকে দেখতেই হবে এই সুরের উৎস কোথায়। দেব পুকুরের পশ্চিম পাড়ে একটি বিশাল বকুল গাছের নিচে এসে দাঁড়ায়। কুয়াশার ভেতর থেকে এক নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়। তার পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আপনি আপনি কে? এত রাতে এখানে কি করছেন? তুমি এসেছ। আমি জানতাম তুমি ঠিক আসবে। এই কুয়াশা আমায় বলেছিল আজ তুমি ফিরবে। আমার নাম দেব, আমি ফটোগ্রাফার। আপনি বোধহয় ভুল করছেন। আপনার কি বাড়ি যাওয়ার রাস্তা মনে নেই? বাড়ি? আমার বাড়ি তো এই কুয়াশায়। দেখো দেব, আমার হাত দুটো কেমন নীল হয়ে গেছে, বড্ড ঠান্ডা। তুমি কি একটু উষ্ণতা দেবে? দেব দেখল নারীর চেহারাটি অতিমানবীয় সুন্দর, কিন্তু তার চোখ দুটোতে কোনো মনি নেই, যেন দুটো কালো গর্ত। সে হাত বাড়ালো। দেব চমকে উঠল। এখন তার মনের যুক্তিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পালানো দরকার, কিন্তু কিন্তু পা কেন সরছে না? দেব তার হাত স্পর্শ করতেই শিউরে উঠল। মানুষের শরীরের তাপমাত্রা এমন হতে পারে না, এটা যেন বরফ। হঠাৎ ক্যামেরার অটো ফ্ল্যাশ জ্বলে উঠল। ফ্ল্যাশের তীব্র আলোয় দেব দেখল নারীর পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো এবং তার নখগুলো ইঞ্চি খানেক লম্বা। দেব প্রাণপণ দৌড় শুরু করল। সে গ্রামের রাস্তার দিকে যেতে চায়, কিন্তু বারবার সে একই বকুল গাছের সামনে ফিরে আসছে। না, এটা সম্ভব না। আমি উত্তর দিকে দৌড়াচ্ছি, পুকুর তো দক্ষিণে থাকার কথা। হে ভগবান, বাঁচাও! বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। কুয়াশা থেকে অসংখ্য হাত বেরিয়ে আসতে চাইল। মায়ার সেই মিষ্টি সুর এখন অট্টহাসিতে রূপান্তরিত হয়েছে। এখান থেকে কেউ বেরে না দেব। এই কুয়াশা হলো কালের পাটল। এখানে যে একবার ঢোকে সে নিজেই কুয়াশা হয়ে যায়। আমি ফিরতে পারিনি, সুকান্ত বেরেনি। আমরা সবাই এখন এই কুয়াশার অংশ। তুমিও থাকবে আমাদের সাথে।
দেব দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেল। তার ক্যামেরাটা হাত থেকে ছিটকে গেল। সে দেখল তার চারপাশ ঘিরে ধরেছে অসংখ্য ছায়ামূর্তি। তাদের সবারই পা উল্টো। সে প্রাণপণে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল। পরদিন ভোরবেলা জিৎ দেবকে দেখতে না পেয়ে জিৎ এবং কাকা কাশীনাথ গ্রামবাসীদের নিয়ে পুকুর পাড়ে পৌঁছায়। তারা দেখে দেব ঘাসের উপর পড়ে আছে। দেব, দেব, ভাই, ভাই আমার কথা বল, কথা বলো ভাই। দেব আর কথা বলল না, শুধু চোখ খুলে তাকালো। কিন্তু সেই চোখের মণিগুলো ফ্যাকাশে হয়ে গেছে। সে শুধু সামনের দিকে তাকিয়ে আছে, যেন সে এমন কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। দেব কথা বলবে না রে জিৎ, ও রুহু আটকে গেছে ওই পারে। দেখি কি তুলেছিল ওরাতে। ক্যামেরার শেষ ছবিতে দেখা যাচ্ছে দেব একাই দাঁড়িয়ে আছে বকুল গাছের নিচে। সে হাসছে, কিন্তু তার পেছনে একটি লম্বা ছায়া তার কাঁধে হাত দিয়ে আছে। এই কুয়াশার মায়া বড় বিষাক্ত বাবা। সে যে কোনো মানুষকে নিজের মতো করে গড়ে নেয়। এখন থেকে প্রতি শীতে এই কুয়াশার ভেতর দেবকেও পাওয়া যাবে সুকান্তর পাশে।